মাই ডিয়ার লার্নার্স, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে টপিকটি নিয়ে এসেছি সেটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে সে বরাবরের মতোই চার ভাগে বিভক্ত করা হয়: ফিউচার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই ফিউচার টেন্স সম্পর্কে আমাদের জানতে হলে পুরো ক্লাসটাকে আমাদের ভালোভাবে দেখতে হবে। ওকে, তো আজকে আমি প্রথমে যে টেন্সটা আলোচনা করবো সেটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। তো চলো জেনে নেই ফিউচার ইনডেফিনিট টেন্স কি। ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্সকে বলা হচ্ছে ভবিষ্যতে যে ঘটনা বা কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। ভবিষ্যতে, যেমন আমি স্কুলে যাব, সে ভাত খাবে, রহিম স্কুলে যাবে, এরকম ধরনের বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া শেষে যেটার মধ্যে ব বা বেন এরকম উচ্চারিত থাকবে বা চিহ্নগুলো থাকবে সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। যেমন দেখে নেই, আমি স্কুলে যাব, তাহলে বাংলা ক্রিয়া শেষে এখানে যাব ব, মানে বাংলা ক্রিয়া শেষে চেনার উপায়ে আমাদের দেখতে হবে যে চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে বে, ব, বেন এরকম চিহ্ন থাকবে। ঠিক আছে, যেমন আমরা একটা এক্সাম্পল দেখলাম, আমি স্কুলে যাব। তাহলে এটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা এক্সাম্পল। ওকে, এখন আমরা যদি ইংরেজিতে বুঝতে চাই সেটা কি, আমাদের তাহলে স্ট্রাকচারটা অবশ্যই জানতে হবে। তো ফলো দ্য স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস আমাদের অবশ্যই নিতে হবে শ্যাল বা উইল। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স V1 অবজেক্ট। এই স্ট্রাকচারটা ফলো করলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের আমরা যদি ইংরেজিতে করি এটাকে ট্রান্সলেশন, তাহলে কি হচ্ছে আই, এখানে আমাদের শ্যাল, মেইন ভার্বের আমাদের প্রেজেন্ট ফর্ম যাব, যাওয়া, সো গো টু স্কুল। I shall go to school, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা एग्जांपल। এখন যদি আমরা নেগেটিভে করি তাহলে কি হবে? shall I go to school? no, I shall not go to school। ইন্টারোগেটিভের ক্ষেত্রে যেটা করলাম shall I go to school, অর্থাৎ আমরা এটার স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে কেমন হবে? তাহলে হবে সাবজেক্ট shall not বা will not প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। আবার যদি ইন্টারোগেটিভ হয় shall বা will প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট এন্ড ইন্টারোগেশন মার্ক। ওকে, তো এরকম করে আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সটাকে জানলাম। এখন ফিউচার ইনডেফিনিট টেন্সের যদি আরো কিছু জেনে, যেমন এখানে নোট করে রাখা হয়েছে বাক্যের শেষে যদি টুমরো, নেক্সট ডে, নেক্সট মান্থ এগুলো থাকে বা নেক্সট ইয়ার এগুলো থাকলে আমরা মনে করব এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা एग्जांपल। ওকে, যদি আমি লিখি I shall do the work
নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল বা পরের দিন আমি এই কাজটা করব। আমি যদি বলি আমি আগামী বছর এই কাজটা করব, তাহলে এরকম হতে পারে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক নেক্সট ইয়ার, বা পরবর্তী বছরে করতে পারি। তো আমি এইভাবে আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্সটা শেষ করব। ওকে, পরবর্তী যে টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যতে যেই ঘটনা বা যে সময়টা ঘটবে, অর্থাৎ এমন চলমান প্রক্রিয়া থাকবে, যেমন আমি ভাত খাইতে থাকি, সে স্কুলে যাইতে থাকবে। তো যদি এরকম কোনো সেন্টেন্স থাকে যে সে পড়তে থাকবে, সে স্কুলে যাইতে থাকবে, সে ভাত খাইতে থাকবে, তুমি বই পড়তে থাকবে, তো তে থাকিবে, তে থাকিব, তে থাকিবে, এরকম যদি কোনো সেন্টেন্স হয় তাহলে আমরা বুঝে নেব যে দ্যাট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্লাস shall be or will be, এখানে মেইন ভার্ব যেটা আছে এটার সাথে আইএনজি যোগ, অর্থাৎ মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, সাবজেক্ট। তো এরকম, তাহলে আমি যদি ভাত খাইতে থাকি তাহলে কেমন হবে? I shall be eating rice, এরকম। সে স্কুলে যাইতে থাকবে, তো he will be going to school, he will be going to school। এখন ফিউচার কন্টিনিউয়াসের যদি নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে? বাংলা ধরেই আমি লিখলাম সে কি স্কুলে যাইতে থাকিবে, সেক্ষেত্রে কি হবে? সে আগের মতো, তাহলে আমরা এখানে সের ক্ষেত্রে আমরা কি নেব? will he, এখানে আমরা বিও নিতে পারি কিংবা will be he ও নিতে পারি। going to school, এখন যদি নেগেটিভ হয় তাহলে he will be not going to school। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা আমাদের ক্লিয়ার। পরের যে টেন্সটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? যেই টেন্সটা একটা নির্দিষ্ট সময় ধরে চলবে, যে সেন্টেন্সটার মধ্যে থাকবে যে আমি স্কুলে যাইয়া থাকিব, আমি ভাত খাইয়া থাকিব, সে বই পড়িয়া থাকিবে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে ইয়া থাকিব, এ থাকিবে, এরকম উল্লেখ থাকবে। যেমন রহিম বই পড়িয়া
থাকিবে, অর্থাৎ ইয়া থাকিবে। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের একটা एग्जांपल। তাহলে এই ফিউচার পারফেক্ট টেন্সেরও সাহায্যকারী ভার্ব যেটা হবে সেটা হবে shall have বা will have। তাহলে এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করি তাহলে কি হচ্ছে, রহিম shall have read book। এইখানে এই রিড কিন্তু ভার্বের থার্ড ফর্ম, যেটা পাস্ট পার্টিসিপল বলি আমরা। তো ভার্বের পাস্ট পার্টিসিপল এই জিনিসটা রিড হলো। এখন আমরা যদি অন্য একটা সেন্টেন্সের ক্ষেত্রে ধরি, আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটা করিয়া থাকিব। এখন এইখানে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে কখন আমরা শ্যাল বা উইল নিব, এখন যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এখন থার্ড পারসন ক্ষেত্রে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে হচ্ছে শ্যাল, এখন অন্যান্য ক্ষেত্রে বেশিরভাগই আমরা উইল নিয়ে কাজ করি। যদি এই সাবজেক্টের ক্ষেত্রেও আমরা উইল নেই, নো প্রবলেম। অর্থাৎ এখানে রহিমের ক্ষেত্রে আমরা উইল নিতে পারি, আয়ের ক্ষেত্রে আমরা উইল নিতে পারি। ওকে, এবার আমরা যে টেন্সটা শিখবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে কাজটা চলতে থাকবে, সেটা অবশ্যই হইতে হবে ভবিষ্যতে। যেমন আমি 2 ঘন্টা ধরে বই পড়তে থাকব, তাহলে বাংলা ক্রিয়া শেষে সে কন্টিনিউয়াসের তে থাকিব, আবার এখানে সময় উল্লেখ থাকতেছে। তাহলে কি হচ্ছে, আমি 2 ঘন্টা ধরে বই পড়িতে থাকিব। তাহলে এই যে পড়িতে থাকবো একটা নির্দিষ্ট সময় ধরে চলতেই থাকতেছে, সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটারে হবে কি, স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস shall have been or will have been, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, প্লাস এইখানে যে অবজেক্টটা থাকবে তারপরে একটা সময় উল্লেখ থাকবে, অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা থাকবে, সময় উল্লেখ থাকবে। তাহলে আমরা যদি এটাকে ট্রান্সলেশন করি তাহলে কি হচ্ছে, আই শ্যাল হ্যাভ বিন রিডিং book for 2 hours. Okay, তাহলে I shall have been reading book for 2 hours, আমি 2 ঘন্টা ধরে বই পড়তে থাকবো। এখানে আমরা যাবত উল্লেখ করতে পারি। আর সিন্সের ক্ষেত্রে তো আমরা আগে জেনেছি, তো সিন্স কখন হবে, হতে, এরকম যদি উল্লেখ থাকে সকাল হতে আমি এই কাজটা করতে থাকবো, এরকম উল্লেখ থাকলে আমরা সিন্স নেব। তো এই সব এই টেন্সের এই জিনিসগুলা আমাদের মনে রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু লক্ষ্য করা যায়,
যেমন ফিউচার পারফেক্ট টেন্সের। ফিউচার পারফেক্ট টেন্সের একটা বিষয় আমি এখানে উল্লেখ করেছি, যদি আমি এখানে বাই টাইম, বাই দ্যাট, বাই দিস টাইম এগুলো থাকে তাহলে আবার ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে আশা করছি আজকের এই ভিডিওতে যে টেন্সগুলো আলোচনা করা হয়েছে আপনাদের সবার এটা ক্লিয়ার হয়েছে আমি আশা করব। তো পরবর্তীতে আমি আবার ভিডিও কিছু বানাবো, সেগুলো আপনাদের জন্য অবশ্যই উপকার বয়ে আনবে আমি আশা করছি। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। গুড বাই।